শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আমি চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। আমরা গত ক্লাসে কি করেছি তোমাদের মনে আছে? বাংলাদেশের প্রকৃতি নিয়ে পড়েছি, তাই না? কি কি জেনেছি? 6টি ঋতু সম্পর্কে জেনেছি। চলো সোনামণিরা, আমরা 6 ঋতুর একটি ছবি দেখে আসি। এখানে 6টি ঋতুর ভিন্ন ভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। তোমরা এই ছবিটি আগেও দেখেছো, তাই না? হ্যাঁ, এখন তোমাদেরকে আরেকটি নতুন ছবি দেখাবো। দেখো তো ছবিটি একটু ভিন্ন, তাই না? আমাদের 6টি যে ঋতু আছে সেই ঋতুগুলোর মধ্যে একটি ঋতুর চিত্র ফুটে উঠেছে। কোন ঋতু বলো তো? চলো একটা গান গেয়ে আসি, তারপর দেখো তো বুঝতে পারো কিনা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। মেঘ বলতে কি মনে পড়ে বলো তো? তোমরা এই ছবিটি দেখতে পেয়েছো? কোথায় দেখেছো বলো তো? হ্যাঁ, তোমাদের বইয়ের মধ্যে আছে। এই ছবিতে কি বোঝা যাচ্ছে? প্রথমে তো গ্রীষ্মকাল, আমরা তো এই ছবিটি বারবার দেখেছি। গ্রীষ্মকালের পরেই আছে বর্ষাকাল, এবং বর্ষাকালের পর দেখো তো এই ছবিটিতে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, দেখেছো নদীর পাড়ে কাশফুল, আর আকাশে দেখো সাদা মেঘ, নীল মেঘ, মেঘেরা খেলা করছে। কখন? শরৎকালে। তাহলে আমরা কি জানলাম? গ্রীষ্মকালের পর আসছে বর্ষাকাল, এবং বর্ষাকালের পর আসছে শরৎকাল। আমরা আজকে বর্ষাকাল এবং শরৎকাল নিয়ে জানবো। তোমাদের গ্রীষ্মকাল সম্পর্কে মনে আছে? বলো তো কোন কোন মাস মিলে গ্রীষ্মকাল হয়? কি হলো বলো? তোমরা তো সবাই জানো তো। হ্যাঁ, বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস মিলে গ্রীষ্মকাল হয়। আর বলো, গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায়? তোমাদের প্রিয় প্রিয় ফলগুলো কি কি? আম, জাম, কাঁঠাল, লিচু, আরো অনেক ফল পাওয়া যায়, তাই না? সোনামণিরা, আমাদের আজকের পাঠ বাংলাদেশের প্রকৃতি। আমাদের বাংলাদেশের প্রকৃতি এই যে গল্পটি, এর কোন পাঠ্যাংশটুকু আজকে আমরা পড়বো? এই বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় তোমরা চলে যাও। 2 নম্বর পৃষ্ঠায় দেখতে পাবে প্রথমে আছে গ্রীষ্মের পর আসে বর্ষা। ঠিক এর পর দেখো এখানটায় আছে নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। আমরা আজকে এই পাঠ্যাংশটুকু পড়ব, এবং এখান থেকে আমরা শব্দের অর্থ খুঁজে বের করব, এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করব, এবং যুক্ত বর্ণ ভেঙে দেখাবো, নতুন শব্দ তৈরি করব। সোনামণিরা, আমি 2য় পৃষ্ঠার এই পাঠ্যাংশটুকু পড়ছি, তোমরা খুব মন দিয়ে এটি শুনবে, ঠিক আছে? গ্রীষ্মের পর আসে বর্ষা। বর্ষায় আবার একেবারে অন্য চেহারা। আকাশে তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোঁটায়, তবে ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে, খুব হালকা। এই ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ইলশেগুড়ি। আর বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি। কখনো আবার পড়ে ঝমঝম বৃষ্টি, নদীতে তখন ঢল নামে, বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরো নানা ফুল। বর্ষার পর আসে শরৎ। শরৎ এলে আবার সব পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়, আকাশ হয়ে ওঠে ঘন নীল। এ সময় ফোটে শিউলি ফুল, নদীর পার সাদা কাশ ফুলে ভরে যায়। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত, শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে, নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। সোনামণিরা, আমরা যে পাঠ্যাংশটুকু পড়লাম, এখন আমাদের কোন কোন শব্দগুলো অচেনা বা অজানা বা নতুন মনে হচ্ছে, আমরা সেগুলো খুঁজে বের করব, ঠিক আছে? গ্রীষ্মের পর আসে বর্ষা। বর্ষায় আবার একেবারে অন্য চেহারা। আকাশে তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোঁটায়, তবে ধীরে ধীরে,
কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা। এ ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ইলশে গুঁড়ি। এই যে ইলশে গুঁড়ি, এই শব্দটা আমাদের কাছে একটু অপরিচিত, তাই না? নতুন শুনলাম। ঠিক আছে, চলো শব্দটির নিচে আমরা প্রত্যেকেই একটি দাগ দিই। আচ্ছা, এরপর দেখো আর কি আছে। আর বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি। দেখো বৃষ্টির কত রূপ আমরা জানতে পাচ্ছি, তাই না? একটি হচ্ছে কি পেলাম, ইলশে গুঁড়ি, আবার একটি কি পেয়েছি, মুষলধারে বৃষ্টি। চলো আমরা সবাই মুষলধারে বৃষ্টি এই শব্দটির নিচে দাগ দিই। কখনো আবার পড়ে ঝমঝম বৃষ্টি, নদীতে তখন ঢল নামে, বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরো নানা ফুল। বর্ষার পর আসে শরৎ, শরৎ এলেই আবার সব পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেজায়। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত, শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে। নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। আচ্ছা, আমরা এখানে একটি কি পেলাম শব্দ বলো তো? নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। এখানে আমরা একটি শব্দ পেয়েছি নবান্ন। আমার মনে হচ্ছে তোমাদের কাছে এই শব্দটি নতুন, তাই আমরা নবান্নের শব্দের নিচে দাগ দেব। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি কি শব্দ পেলাম? একটি হচ্ছে ইলশে গুঁড়ি, এরপর মুষলধারে বৃষ্টি, এরপর নবান্ন। তাহলে চলো এই শব্দগুলোর অর্থ জেনে আসি এবং এই শব্দগুলো দিয়ে আমরা নতুন বাক্য তৈরি করি। চলো বোর্ডে চলে যাই, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, খাতায় লিখতে হবে। আমরা তাহলে কি শব্দ পেলাম? ইলশে গুঁড়ি, ইলশে গুঁড়ি, ইলশে গুঁড়ি। ইলশে গুঁড়ি অর্থ হচ্ছে হালকা ঝিরঝিরে বৃষ্টি। এই বৃষ্টিটা কেমন হয় বলো তো? সারাদিন ধরে হতে থাকে, তাই না? হালকা ঝিরঝিরে বৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি। আমরা এখন ইলশে গুঁড়ি শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করি। গতকাল সারাদিন ইলশে গুঁড়ি বৃষ্টি ছিল। গতকাল সারাদিন ইলশে গুঁড়ি বৃষ্টি ছিল। এরপর আমরা একটি কি শব্দ পেয়েছি? মুষলধারে বৃষ্টি। তাহলে আমরা লিখি মুষলধারে। মুষলধারে বৃষ্টি। সোনামণিরা, তোমরা শব্দের অর্থগুলো লিখছো তো খাতায়? হ্যাঁ, প্রত্যেকে শব্দের অর্থগুলো খুব সুন্দর করে খাতায় লিখে নাও। মুষলধারে বৃষ্টি শব্দের অর্থ হচ্ছে খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে। তাহলে আমরা লিখে চলো, খুব বড় বড় ফোঁটায়, খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে। আচ্ছা, এখন আমরা মুষলধারে বৃষ্টি এই শব্দটি দিয়ে একটি বাক্য গঠন করব। মুষলধারে বৃষ্টিতে বাইরে যাওয়া যায় না। তাহলে চলো লিখি। তোমরা তোমাদের মন মতন অন্য একটি বাক্য কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, সবাই লিখো। মুষলধারে বৃষ্টি এই শব্দটি দিয়ে আমরা এখন একটি বাক্য গঠন করছি। এই বাক্যটি আমরা সবাই লিখব। এটিও লিখতে পারি, অথবা তোমাদের মনের মতন অন্য একটি শব্দ তোমরা লিখতে পারো। মুষলধারে বৃষ্টিতে বাইরে যাওয়া যায় না। বাইরে যাওয়া যায় না। আচ্ছা, আমরা তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি? ইলশে গুঁড়ি শব্দ এবং মুষলধারে বৃষ্টি, এই দুটি শব্দ অর্থ পেয়েছি, বাক্য গঠন করেছি। আমাদের আরেকটি শব্দ বাকি আছে, তাই না?
কি শব্দটি? শব্দটি হচ্ছে নবান্ন। চলো আমরা লিখি নবান্ন শব্দের অর্থ। নবান্ন। আচ্ছা, তোমরা জানো নবান্ন উৎসব কখন হয়? আমরা আজকে পড়েছি, তাই না? নবান্ন শব্দের অর্থ কি? নবান্ন শব্দের অর্থ হচ্ছে নতুন ধান কাটার পর অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। আমরা সবাই এটি লিখে ফেলি, তোমরাও খাতায় লিখো। নতুন ধান কাটার পর, নতুন ধান কাটার পর অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। আচ্ছা, এই নবান্নকে নিয়ে আমরা একটি বাক্য লিখতে পারি না? কি হতে পারে সেই বাক্য বলো তো? নবান্ন উৎসবে আমরা কি কি করি সেটাই লেখো। হ্যাঁ, নবান্ন উৎসবে আমরা পিঠা পায়েস বানাই। তাহলে এখানে লিখি নবান্ন উৎসবে আমরা পিঠা পায়েস বানাই। নবান্ন উৎসবে আমরা পিঠা পায়েস বানাই। কি সুন্দর করে আমরা খুব সহজে বাক্যগুলো কিন্তু লিখতে পারি। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করলে আরো ভিন্ন ধর্মী, ভিন্ন রকমের বাক্য তোমরা লিখতে পারবে। এবার তাহলে কি করব আমরা? এবার আমরা আমাদের সেই পাঠ্যাংশে চলে যাব। দেখো এখানে কি আছে? গ্রীষ্মের পর আসে বর্ষা, বর্ষায় আবার একেবারে অন্য চেহারা। আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়, বৃষ্টি পড়ছেই তো পড়ছেই। এখন দেখো এখানে আমরা যে শব্দটি পেয়েছি, একটা বৃষ্টি, এর নিচে দাগ দিই, যুক্ত বর্ণ, তাই না? হ্যাঁ, আমরা এই বর্ণটিকে ভাঙবো। এরপর দেখো কি আছে? কখনো বড় বড় ফোঁটায় তবে ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে, খুব হালকা। এ ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ইলশে গুড়ি। আরো বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি। আচ্ছা, এখানে যে প্রচুর শব্দটি পেয়েছি, এটিও একটি যুক্ত বর্ণ আছে, তাই না? তাহলে এই শব্দটিকে আমরা ভাঙতে পারি। কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি, নদীতে তখন ঢল নামে, বর্ষায় ফোটে কদম, কেয়া, আরো নানা ফুল। আমরা এখন এই দুটো যুক্ত বর্ণকে ভেঙে দেখাবো। তোমরা বাকি পাঠ্যাংশটুকু পড়ে আর কি কি যুক্ত বর্ণ আছে সেগুলো খুঁজে বের করবে এবং অবশ্যই ভেঙে লিখবে। চলো আমরা বোর্ডে চলে যাই। চলো বোর্ডে লিখছি বৃষ্টি। আচ্ছা দেখো তো বৃষ্টি বানানটা কি? এই দেখো এখানে দুটো যুক্ত বর্ণ আছে। আচ্ছা কি আছে? বয়ের নিচে রিকার, আরেকটি কি আছে? মূর্ধন্য স যুক্ত ট। আমরা এখন মূর্ধন্য স যুক্ত ট এই যুক্ত বর্ণটিকে নিয়ে কাজ করব। একে যদি আমরা ভাঙি তাহলে আমাদের আসছে যে দুটি বর্ণ, সেটি হচ্ছে, তোমরা বলো এবং লিখে ফেলো, মূর্ধন্য স আর এসেছে ট। মূর্ধন্য স যুক্ত ট আমরা এর সাথে মিল রেখে কি করব? আরেকটি নতুন শব্দ লিখব। শব্দটি কি হতে পারে? শব্দটি হতে পারে মিষ্টি। দেখো তো আছে কিনা? হ্যাঁ, এখানেও আমরা একই যুক্ত বর্ণ পাচ্ছি। এরপর দেখো আমরা পরবর্তী শব্দে চলে যাই। পরবর্তী শব্দটি কি ছিল? প্রচুর। প্রচুর এখানে কোথায় আছে আমাকে একটু বলবে? যুক্ত বর্ণটি কোথায় আছে? এই তো প্র, প, র ফলা। একে যদি আমরা এখন ভাঙি তাহলে দেখো তো কি কি পাই? প্রথমে পাচ্ছি প বর্ণ, এরপর পাচ্ছি র ফলা। প বর্ণ আরেকটি কি পেয়েছি? র ফলা। কি হয়ে গেল? প্র। তাহলে আমরা এই প্র দিয়ে আরেকটি নতুন শব্দ লিখব। কি হতে পারে? আমাদের বইয়ে আছে, তাই না? প্রকৃতি। হ্যাঁ, আমরা এখানে লিখছি প্রকৃতি।
আমাদের দুটি যুক্তবর্ণ এখানে লেখা শেষ হয়ে গেল এবং নতুন শব্দ আমরা লিখে ফেলেছি। তোমরা বাসায় কি করবে? এই শব্দগুলোকে বারবার অনুশীলন করবে আর নতুন শব্দ খুঁজে বের করবে। সোনামণিরা, এবার চলো আমরা কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর দিয়ে আসি, একটি মজার খেলা খেলে আসি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ কি আছে? এখানে 3টি প্রশ্ন আছে। বর্ষার পর কোন ঋতু আসে? আর আছে কি, শরৎকালে আকাশ কেমন থাকে? তোমরা জানো তো, তাই না? শরৎকালে আকাশ কেমন থাকে। আরেকটি প্রশ্ন আছে, শরৎকালে নদীর পাড় কোন ফুলে ভরে যায়? শরৎকালে নদীর পাড় কোন ফুলে ভরে যায়? আমরা এই প্রশ্নের উত্তরগুলো তো জানি, বই আমরা পেয়েছি। চলো উত্তরগুলো একটু মিলিয়ে দেখি। দেখো তো, বর্ষার পর কোন ঋতু আসে? আমরা একটি গল্পে পেয়েছি, তাই না? গ্রীষ্মের পর বর্ষা আসে, তাই তো। আর বর্ষার পর কি আসে? বর্ষার পর আসে শরৎ। এখানে দেখো কি আছে, গ্রীষ্মের পর আসে বর্ষা, আর বর্ষার পর কি আসে? এই যে বর্ষার পর আসে শরৎ। তাহলে আমরা বলতে পারি বর্ষার পর শরৎকাল আসে। পরের প্রশ্নটি কি, শরৎকালে আকাশ কেমন থাকে? চলো তো একটু দেখে আসি শরৎকালে আকাশ কেমন থাকে। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা। দেখো তো উত্তরে কি আছে? উত্তরে আছে শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। এরপর শরৎকালে নদীর পাড় কোন ফুলে ভরে যায়? এটা তো তোমরা সবাই জানো, বই কি দেখতে হবে? আচ্ছা চলো তবু একটু বই দেখে আসি। এখানে দেখো, নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায়, অর্থাৎ শরৎকালে কি থাকে? কাশফুল থাকে নদীর পাড়ে। তাহলে আমরা বলতে পারি শরৎকালে নদীর পাড় কাশফুলে ভরে যায়। সোনামণিরা, আমরা তাহলে আজকে কি জানলাম? জানলাম যে গ্রীষ্মকালের পর আসছে বর্ষাকাল এবং এরপর আসছে শরৎকাল। আমরা বর্ষাকাল সম্পর্কে জেনেছি, কেমন কেমন বৃষ্টি হয়, তার প্রকৃতি কেমন, এবং শরৎ সম্পর্কেও জেনেছি, তাই না? এখন তোমাদের বাড়ির কাজটি তোমরা নিয়ে নাও। চলো বাড়ির কাজটি দেখে আসি। সোনামণিরা, দেখো তোমাদের জন্য বাড়ির কাজ নিয়ে এসেছি। আজকের বাড়ির কাজ কি? নির্ধারিত পাঠ্যাংশ পড়বে, ঠিক আছে? আরেকটি আছে, নিম্নের যুক্ত বর্ণগুলো দিয়ে নতুন শব্দ তৈরি করবে। কি কি যুক্ত বর্ণগুলো? ন যুক্ত ন, মূর্ধন্য স যুক্ত ট এবং দন্ত ন যুক্ত দ। এই যে যুক্ত বর্ণগুলো আছে, এই যুক্ত বর্ণগুলো দিয়ে তোমরা নতুন নতুন শব্দ তৈরি করবে এবং যখন বিদ্যালয় খুলবে অবশ্যই তোমার শিক্ষককে দেখাবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের শিশুদের প্রতি আপনারা আরো বেশি যত্নশীল হবেন, তাদের বিভিন্ন আনন্দদায়ক কাজে অংশগ্রহণ করাবেন, তাদের লেখাপড়ায় যাতে মনোযোগ থাকে, মন যেন বিষাদে ভরে না ওঠে, তাদের মানসিক বিকাশ, সব দিকে খেয়ালটা আপনাকে রাখতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।